সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভির বিশেষ টক শো সময়ের সাথে এই অনুষ্ঠানটি। আপনারা জানেন যে সময়ের সাথে এনটিভির একটি বিশেষ অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমরা যাদেরকে আলোচনার জন্য স্টুডিওতে নিয়ে আসি তারা সবাই তাদের স্বনামে খ্যাত, এবং তারা তাদের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান এবং পেশাগত অবস্থান থেকে তারা নিজেরাই স্বনামধন্য। আজকে তেমন দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমরা স্বাগত জানিয়েছি, এবং যাদেরকে আপনারা দেখলেই চিনবেন এবং হয়তো নামেও আপনারা জানেন, কারণ তারা অনেক বেশি জনপ্রিয়। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমার ডানে আছেন জনাব এম এ মালেক, যিনি সভাপতি যুক্তরাজ্য বিএনপি এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি উপদেষ্টাও বটে। আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। জি, এবং আমার বামে আরেকজন মানুষ, সদা হাস্যোজ্জ্বল, কর্নেল আব্দুল হক পিএসসি, যিনি বর্তমানে রাওয়া ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। আপনাকেও আমাদের এনটিভি ইউরোপ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ রিয়াদ আপনাকে। আমি তো এনটিভি তো আমার টিভি, আমি সবসময় মনে করি দিস ইজ মাই টেলিভিশন। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যে আপনি হৃদয় থেকে ফিল করেন, সেজন্য। আর আমি লন্ডনে এসেছি, আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, এটা আমার সৌভাগ্যের বিষয়। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে আমাদের দুজন অতিথি, দুজনই আপনাদের খুব পরিচিত মুখ, এবং রাজনীতি, সমাজ সবকিছুর সাথে ওনারা বিশেষভাবে যুক্ত আছেন। যেহেতু বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে 1 বছর অতিবাহিত হয়েছে। আগস্টে সে উৎসব আমরা পালন করেছি, বিশেষ করে এখনো অব্যাহত আছে। আমরা মাত্রই হাই কমিশনের একটি বিশেষ বড় অনুষ্ঠানও আমরা পালন করেছি, সেখানে কয়েক শত মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, এবং সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থান ঘিরে। আজকে আমরা আলোচনা করব, যেহেতু বাংলাদেশ একটি রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। অনেকগুলো বিষয় রয়েছে, জুলাই ঘোষণাপত্র, নির্বাচন, এবং সামনে নির্বাচন আসলে হতে যাচ্ছে কি না, বা কিভাবে হবে, পিআর পদ্ধতি, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই আলোচনায় আমার দুজন অতিথি, আমি প্রথমে একটু রাজনৈতিক অংশের সাথে যেহেতু আমি ইঙ্গিত দিয়েছি, সেহেতু আমি প্রথমে চলে যাচ্ছি জনাব এম এ মালেক এর কাছে। জনাব এম এ মালেক, আপনারা জানেন যে আপনি যেহেতু দলে একটি পোস্ট হোল্ড করেন, বিএনপির একটি বড় পোস্ট হোল্ড করেন, সেক্ষেত্রে এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, আমি জানি সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান এটিকে সাধুবাদ দিয়েছেন, এবং তিনি নিজের মুখেই তিনি বক্তব্য দিয়েছেন। এবং এর পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক দল, তারা কিন্তু আবার সরাসরি সাধুবাদ না দিলেও কিছু কিছু বিষয়ে তারা একটু নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন, এবং বলেছেন যে এই নির্বাচনের তারিখ ঘোষণাকে ঘিরে তাদের সাথে কোনো আলোচনা বা অন্য কোনো আলোচনা ছাড়াই এই ঘোষণাটা তিনি দিয়ে দিয়েছেন। তাহলে কি কোনো এক পক্ষপাত দুষ্ট হলো কিনা? তো প্রথমে আমি আস্তে আস্তে সেদিকে যাব। আপনি যদি আমাকে প্রথমে বলেন যে এই যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া হলো ফেব্রুয়ারিতে, রমজানের আগে, আপনি কি মনে করেন যে এই সময়ের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রথমে আমি আপনাকে এবং আপনার কড়া কৌশলী এনটিভি পরিবারের এবং প্রিয় দর্শক, শ্রোতা, ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা, সালাম জানাচ্ছি। এবং আমি প্রথমে যেহেতু বাংলাদেশের যে ইস্যুগুলি এবং উত্তাল জুলাই সব মিলিয়ে আমি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমি আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে। সবাই দোয়া করবেন উনি সুস্থ যাতে হয়ে আমাদের মাঝখানে আবার নর্মাল লাইফে আসতে পারেন, কারণ গত ফেসিস্ট হাসিনা ওনাকে তিলে তিলে হত্যা করার সেই পরিকল্পনা করেছিল, এবং আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য প্রবাসী বা যারা আমাদের বক্তব্যটা দেখছেন সবার কাছে দোয়া চাচ্ছি, এবং যারা স্বাধীনতা সংগ্রাম থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য যারা জীবন দিয়ে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আপনি যে বিষয়টা বলেছেন এটা অত্যন্ত, দেখেন
বিএনপির একটা গত 15 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। উনি দেশের বাইরের থেকে নেতৃত্ব দিয়ে, আর দেখেন যে টোটাল বাংলাদেশ একটা জেলে পরিণত ছিল। আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশদ্রোহী বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এবং উনি কথায় এবং কাজে, এবং উনাকে শেখ হাসিনা লন্ডনের মতো জায়গায়, আপনি নিজেই নিউজ করেছেন যে হাসিনা বলেছে বেগম খালেদা জিয়ার বেশি দিন বাঁচার কোনো রাইট নেই, এবং উনাকে কেন এতদিন বাঁচবে। এই যে অনেক বয়স হলো, এই যে কনস্পিরেসি, যে থ্রেট, এটা করে তারা দমন পীড়ন এবং বৈষম্য আচরণ, বাংলাদেশ বিক্রি করা, ভারতকে স্বামী স্ত্রী বলা, এবং করিডোর দেওয়া, রামপাল দেওয়া, এবং চিটাং সমুদ্র বন্দর দেওয়া, এবং আমাদের ইভেন অনেক অমীমাংসিত বিষয় যেটা ছিল আপনার ফারাক্কার পানি, বরাক নদীর উজানে টিপাইমুখী বাঁধ, এবং বর্ষার সিজনে তারা বানকে, অনেক বিষয় ইন্ডিয়ার সাথে আমরা ছিল, যেটা হাসিনাকে তারা পাপেট সরকার হিসাবে তারা রেডি করে বেগম খালেদা জিয়াকে যে ইভেন জেলে নেওয়ার পিছনেও কিন্তু ইন্ডিয়া, আপনি জানেন যে হরতাল চলাকালীন সময়ে ভারতের প্রেসিডেন্ট আপনার ইয়েতে শেরাটনে আসছিল, তখন বেগম খালেদা জিয়া অ্যাপয়েন্টমেন্টটা 12টার জায়গায় উনি বিকাল 5টায় নিতে চেয়েছিলেন, তারা কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটা তারা ক্যান্সেল করেছিল। সেই দিন থেকেই এই আপনার এই দুষ্কৃতিকারী হাসিনা রেজিম এবং ইন্ডিয়ার মিলেই কিন্তু বেগম খালেদা জিয়াকে হত্যা এবং জেল, টোটাল বাংলাদেশ একটা জেলে পরিণত ছিল। এখনো বাংলাদেশে প্রায় 1500 ন্যাশনাল লিডার, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ, দিনার সহ 1500 ন্যাশনাল লিডার এখনো জেলের কোথায় আছে কেউ জানে না। এখন এই বিষয়টা আপনার এইভাবে গত 15 বছরে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারা যে আপনার কোটা সংস্কার আন্দোলনে তারা সেই জীবন দিয়েছে, ইভেন বিএনপির প্রায় 600 আর বেশি স্টুডেন্টরা তারাও জীবন দিয়েছে। তাদের মূল যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছে রাস্তায়। আপনার সে বুক পাতিয়ে দিয়েছে শহীদ, যে আমাকে গুলি করো। এই যে এই যারা আপনার এই দেশের জন্য জীবন দিল, পৃথিবীর এমন কোনো নেশন নাই যারা বাসার জন্য জীবন দিছে, যারা স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে, যারা আপনার এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফেসিজমের এগেনস্টে যুদ্ধ করে স্টুডেন্টরা তার ন্যায্য দাবি আদায়ের জন্য তারাও হাজার হাজার স্টুডেন্টরা জীবন দিয়েছে। তো তাদের একমাত্র ড্রিম ছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সেই মানবাধিকার এবং আইনের সুশাসন, যেটা তারেক রহমান 2022 সালে 31 দফা কর্মসূচি সংস্কার জন্য, রেইনবো নেশন বিল্ড করার জন্য উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন। তো এই বিষয়গুলি যদি আপনি চিন্তা করেন, তাইলে ইলেকশন যেটা ডক্টর ইউনূস এবং তারেক রহমান লন্ডনের যে বৈঠকটা, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ছিল, এবং জাতি এটাতে অনেক আশা সঞ্চয়, আশা আলো জেগেছে, এবং মানুষ একটু নিঃশ্বাস নেওয়া শুরু করেছে। এর মধ্যে আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাই, যে এটলিস্ট সেই শহীদদের আত্মার প্রতি যাতে বিশ্বাসঘাতকতা না করা হয়, সেই কারণে নির্বাচন ডিক্লেয়ার। এন্ড অফ দি স্টোরি হচ্ছে ডেমোক্রেসি। কারণ গত 15 বছর আমাদের কৃতি সন্তানরা বাংলাদেশিরা আমরা ভোট দিতে পারিনি। এই দেশে আপনি দেখেন, এই যে টেলিভিশন চালাচ্ছেন বাংলা টেলিভিশন, এটা হচ্ছে ইংলিশ কান্ট্রি, এবং এই দেশে আপনি ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করেন বলেই আপনি টেলিভিশন চালাচ্ছেন। আজকে এই দেশে আমরা এই যে আমরা ব্রিটিশ বাংলাদেশি, বিকজ এটা
যেটা বলতে পারতেছি, আজকে যদি এটা গ্রেট ব্রিটেন যদি এটা তারা যদি এটা না বলতো যে আমরা ব্রিটিশ, তাইলে কিন্তু আপনি বলতে হতো আপনার ইংরেজি ভাষা, ইংলিশ হলে রেসিজমটা আসে, বেঙ্গলি হলে রেসিজমটা আসে। এই জন্য বলা হচ্ছে যে গ্রেট ব্রিটেন, যে কারণে আমরা বাংলাদেশ। আমি আসবো আপনার কাছে আবারও। আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনি সাধুবাদ দিয়েছেন, অর্থাৎ নির্বাচনের ঘোষণাকে আপনি খুব ভালো চোখে দেখছেন। আমরা নির্বাচন প্রসঙ্গে আরো আসবো। আমি একটু কর্নেল আব্দুল হক, আপনি তো একজন চিন্তাবিদ মানুষ এবং আপনি খুব সুন্দর করে কথা বলেন, গুছিয়ে কথা বলেন। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে ঘোষণাপত্র করা হলো, সেই ঘোষণাপত্র নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে 28টি দফা রয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে 28টি দফার ভিতরে কোন কোন বিষয় যেগুলো তুলে ধরা দরকার ছিল সেগুলো এসেছে? আমি পরে যাব যে কোন কোন বিষয় আসেনি। দেখুন, একটা বিষয় হলো কি, দীর্ঘ 17 বছর একটা সন্ত্রাসী পিশাচ শব্দগুলো যদি আমি ব্যবহার করি, এটা অন্যায্য হবে না। ফ্যাসিস্ট কথাটা তো প্রচলিত হয়ে তেমন একটা ভ্যালু এটা নাই আজকাল, কিন্তু পৃথিবীতে এমন কোনো নিকৃষ্ট মানের সরকার কোথাও ছিল না। অনেকে হিটলারের সাথে তাকে তুলনা করে, অনেকে ফেরাউনের সাথে তুলনা করে। আমি বলি না, হাসিনার জায়গায় অন্য সবাই ফেল করেছে, ধারে কাছেও না। সেটা কেমন? আপনি উদাহরণ দিই প্রথমেই, আপনি যদি ফেরাউনের কাছে যান, ফেরাউন এত নিষ্ঠুর ছিলেন, তারপরেও তার সাথে সংলাপ করার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে উনি ডেকেছেন না? আলোচনা করেছেন, কিন্তু দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। এই মুসা, তুমি তো আমার ঘরেই লালনিত পালিত হয়েছো, তোমাকে আমি তো স্নেহ করে বড় করেছি, তুমি হঠাৎ করে বিগড়ে গেলে কেন? কি তোমার দাবি? আসো। মুসা আলাইহিস সালাম একটাই কথা, যে তুমি তো প্রভু হতে পারো না, তুমি কিছুই না, তুমি আমার মতো মানুষ, তুমি রাষ্ট্রপতি হয়েছো, তুমি সম্রাট হয়েছো, বাদশাহ হতে পারো, কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তোমাকে সেই পয়েন্টে আসতে হবে, তোমার প্রভুত্ব চলবে না। তারপরে বলে কি কি যোগ্যতা আছে দেখাও। এরপরে তো তাদের, হ্যাঁ আমার যোগ্যতা আছে, আমি দেখাবো। তুমি যে সার্বভৌম শক্তির ক্ষমতা মালিক নও, তোমার উপরে যে একজন আছে সৃষ্টিকর্তা, আমি দেখাই দিব, আসো। কি করবা? এই আমি সংক্ষেপে বলছি। তারপরে আলোচনা হয়েছে, হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, কেউ কারোর সাথে মিল হয় না, আলটিমেটলি এটা চলে গেল, নিষ্ফল হয়েছে। আচ্ছা, আলোচনা হয়েছে। জি, এখন আসে হিটলারের কাছে। হিটলার কি নিজ জাতিকে ঘর থেকে ধরে এনে মেনেছে কাউকে? তার নিজ জাতির মারেনি। তার ফ্যাসিজম ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তার দেশের জনগণের বিরুদ্ধে সে কিন্তু রুখে দাঁড়ায় নাই। সে চাচ্ছিল বিশ্ব শক্তি হওয়ার জন্য, সে চাচ্ছিল সারা বিশ্বে জার্মান শাসন করবে, এটি তো তার উইল ছিল নাকি? এবং সেটার বিরুদ্ধে প্রধান প্রতিবন্ধক হিসাবে সে মনে করেছিল জিউরা হলো প্রথম প্রতিবন্ধকতা। কেননা এরা এমন একটা অবিশ্বাসী জাতি, বিশ্বাসঘাতক জাতি, তারা কখনো আমার যে কমান্ড কন্ট্রোলটা তারা মানবে না। সেই জন্য জিউদের হলোকাস্টে মেরেছে। হাসিনার ক্ষেত্রে আসেন, হাসিনা তার নিজের জাতিকে দীর্ঘ 17 বছরে পৃথিবীতে এমন কোনো নিকৃষ্ট পন্থা নাই যেটা বেছে নেয়নি তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে গুম করার জন্য, তাদেরকে খুন করার জন্য, হেলিকপ্টার দিয়ে ফায়ার করে ঘরে ঘরে মাকে মারার জন্য, শিশুকে মারার জন্য। আপনার তার সেই পেটুয়া বাহিনী সাথে, পুলিশের সাথে তার নিজস্ব দলীয় নৃশংস ক্যাডার বাহিনী যেভাবে দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে, রিয়াদ ভাই, হ্যাভ ইউ ফরগটন দ্যাট? এই ধরনের পরিস্থিতি ওভারকাম করে সকল রাজনৈতিক দল, আদার দেন 17 দল এবং আওয়ামী লীগ, এরা বাদে বাকি কিন্তু পুরো দেশ ঐক্যবদ্ধভাবে আমাদের লিডার তারেক রহমান, উনি এখান থেকে প্রত্যেকটা সময় উদ্বুদ্ধ করেছেন, আপনি ভুলে যাবেন না। একই সাথে ম্যাডাম খালেদা জিয়া যাতে আর পুনরায় রাজনীতিতে ফিরে না আসতে পারে সেই জন্য জঘন্য পন্থা অবলম্বন করেছে হাসিনা। এইভাবে তারেক রহমান সাহেবের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে আইনগতভাবে, এবং সেই পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, কোন বিভাগই তো সব এটা আসলে আওয়ামী বিভাগ। এখন মানুষের একটা আশা, আকাঙ্ক্ষা, স্পৃহা, যেই
2000-এর মতো শহীদ হয়েছে, 40,000-এর মতো আহত হয়েছে, তাদের তো একটা আকাঙ্ক্ষা স্পৃহা আছে। আপনি কিন্তু সব সময় সবার আকাঙ্ক্ষা সমানভাবে পূরণ করতে পারবেন না। বিং এ ফাদার, আমরা আকাঙ্ক্ষাতে আসবো, আমরা আসবো। ছোট একটা বিরতির সময় হয়েছে, ছোট একটা বিরতির পরে আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের বিশেষ আয়োজন সময়ের সাথে। আমরা এই আলোচনা, রাজনৈতিক আলোচনা নিশ্চয়ই জানেন যে এর ভিতরে অনেক কথা হবে, এর ভিতরে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতি নিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরে ফিরবো খুব শিগগিরই। সাথে আছি আমি রিয়াদ হাসান। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এনটিভি ইউরোপের বিশেষ টক শো সময়ের সাথে অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন দুজন বিশেষ অতিথি। শুরুতে বলেছিলাম যারা এখন যোগ দিলেন তারা অবশ্যই তাদেরকে দেখতে পাচ্ছেন সেটে, তাদের নাম জানেন। তারপর আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার ডানে আছেন জনাব এম এ মালেক, সভাপতি যুক্তরাজ্য বিএনপি, একই সাথে চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের সাথে আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি, যিনি রাও ক্লাবের সম্মানিত চেয়ারম্যান। আমরা আলোচনা করছিলাম সুপ্রিয় দর্শক যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি, নির্বাচন এবং কোন দিকে যাচ্ছে দেশ সে বিষয়ে আমরা আবারও সেই আলোচনায় যেতে চাচ্ছি। আমি এম এ মালিক আপনার কাছে আসতে চাচ্ছি, যেটি কর্নেল আব্দুল হক বলছিলেন যে নমরুদ, ফেরাউন বা তাদের সাথে বা হিটলারের সাথে উনি তুলনা করেছেন। বেশ ভালো একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে সেখানে আলোচনার একটা জায়গা ছিল বা আলোচনা করে হয়তো বা নিষ্ফল হয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শেখ হাসিনার সরকারের যেটা ফ্যাসিস্ট, উনি বলেছেন নিকৃষ্ট, বা আরেকটা বাংলা ভাষা ইউজ করেছেন আপনি, আমি বলবো পিছাস। হ্যাঁ, উনি একটা আরো ভালো বাংলা ইউজ করেছেন, পিচাসের কথা ইউজ করেছেন। তো সেই জায়গা থেকে আপনি জানেন যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নিগৃহীত অবস্থায় কিন্তু এখানে দিন যাপন করছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা, গায়েবী মামলা, সেগুলো দেওয়া হয়েছে। তো এই যে সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে 1 বছরে ওনার যে রাজনীতির যতগুলো মামলা ছিল, রাজনৈতিক মামলা, সে মামলাগুলো আমরা যতটুকু জানি সেগুলো প্রত্যাহার হয়েছে। তাহলে যেহেতু নির্বাচনের সময় আপনি বলছেন যে এটা একটা ইতিবাচক জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে, আরেকটা আকাঙ্ক্ষা তো রয়েছে যে তারেক রহমান বীরের বেশে তিনি দেশে ফিরবেন, তারপরে যে তিনি রাজনীতির যে ময়দান, সে ময়দানে তিনি বক্তব্য দেবেন, শুধুমাত্র ভার্চুয়ালি বক্তব্য না দিয়ে। সেটা আপনারা কবে নাগাদ আশা করছেন, এটা জাতি কিন্তু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী হক ভাই যেটা বলেছেন যে হিটলার হি ওয়াজ এ ন্যাশনালিস্ট, যেটা সে তার জাতিকে, তার দেশকে উপরে রেখে সে বিশ্ব জয় করতে চেয়েছিল। সেই হিসাবে এখন পর্যন্ত আপনি হিটলারের এগেনস্টে একটা ওয়ার্ড বলতে পারবেন না জার্মানি বা ইউরোপে, মানে তারা এত ওন করে থাকে এত বছর পরেও। এবং আমাদের দেশে যেটা যে হাসিনা, একটা জিনিস মনে রাখবেন, কোন ন্যাশনালিস্ট মা বিক্রি করে না। কোন ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে না। আপনার মাকে আপনি বিক্রি করে দিলেন, আপনার এই সুটটাই পরার কোন অর্থ আছে? মানে হয় না, মানে হয় না। এরা ওপেন ইন্ডিয়াকে স্বামী বলেছে এবং এই দেশ দিয়ে দিছে ইন্ডিয়াকে। আপনি দেখেন যে ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনার সাবরিনা, পাপিয়া এদের সৃষ্টি করেছে। ঢাকা শহর মসজিদের নগরী ছিল, সেইখানে জোয়ার নগরী সম্রাটেরা শুধু ইন্ডিয়ানদের কাকাবাবুদেরকে খুশি করার জন্য তারা এই কাজটা করেছে। এর চেয়ে জঘন্য পৃথিবীর কোনো হইতে পারে না যে জাতি আত্মসমর্পণ করে আরেকটা নেই পারে, যেটা স্বামী শেষ পর্যন্ত এই যে উনি ইন্ডিয়াতে গেল, তার তো অন্য দেশে চুজ থাকতে পারত, কিন্তু ইন্ডিয়াতে গেল, তার বোনদেরও নিল, তার মেয়েরও দিয়ে দিল। এখন সেটা সেখানে গিয়েছে, সেটা নিয়েও কথা আছে, অন্য অনেক দেশ তাকে তো রিফিউজও করেছে। না, রিফিউজ তখন কোনো দেশ রিফিউজ করতো না, আপনার তো চুজ ছিল। কারণ আপনি ইন্ডিয়াতে বাড়ি করেছেন $162 বিলিয়ন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনি কিছুদিন আগেও আপনি ওই যে আপনার ইয়েতে গেলেন, ওই যে ওখানে গিয়ে আপনার সেনাবাহিনী সহ ভারতের নেক্সট ইয়েতে আপনার ওই এই দেশে গিয়ে আপনি জায়গা সম্পদ জমিদারি করে আসলেন।
এখন এই যে বিষয়টা, যেটা আমাদের দেশকে খুব লজ্জিত করেছে, আমাদেরকে এই যে বিডিআর মেসাকার এই যে সেনাবাহিনী একবারে নিশ্চুপ ছিল, মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে সেনাবাহিনী। আজকে ফেলানির লাশ, এইভাবে কত ফেলানি বাংলাদেশে, প্রত্যেকটা গড়ে গড়ে মানুষের কথা বলার স্বাধীনতা। এই যে আপনার ইভেন সাগরণীর কথাই তো আপনি যদি বলেন, আপনার মিডিয়ার ফ্রিডম অফ স্পিচ, মানুষের বাকস্বাধীন কিচ্ছু তো ছিল না। এবং এখনো প্রায় 1500 ন্যাশনাল লিডার এখনো গুম রয়েছে। এখন তারেক রহমানকে বলা হয় এই যুগের কার্ল মার্কস, বিকজ তার চিন্তা ধারণা, তার বুদ্ধি এবং দলকে ইউনাইট করা, শুধু দল না, টোটাল জাতিকে একসাথে রেখে। এখন পর্যন্ত অনেক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। অনেকে বলতেছে ভারতকে কষ্ট দেওয়া যাবে না, অনেকে বলতেছে, এবং এই যে আপনার ইভেন অনেক স্টুডেন্টরাও আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমালোচনা করে, তার বাপের বয়সী, তার দাদার বয়সী, তার নানার বয়সী, এদেরকে এখনো শিখতে হবে। কিন্তু তারপরে দেখেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া, হাসিনা তাকে হত্যার জন্য অনেক স্লো পয়জন দিয়ে শেষ করে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া হাসিনা বিরুদ্ধে একটা গালি, একটা ট্রু শব্দ করেন নেই। ইভেন তারেক রহমান, না এটাই তো শিষ্টাচার। হ্যাঁ, ইভেন দেখেন তারেক রহমান যে উনি হাসিনা বা যে ওনার প্রতিপক্ষ যারা মনে করে তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত একটা স্টাফ দেন নেই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ধরুন জনাব তারেক রহমান যেহেতু এখন জাতির আকাঙ্ক্ষা যে তিনি যাবেন, যেহেতু তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন, তো এখন আসলে দেশের যারা আপামর জনসাধারণ যারা অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, যে তার মামলাগুলো যখন সমাপ্ত হবে তখন তিনি দেশে যাবেন, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, 5 মাস আর বাকি আছে, তাই তারেক রহমান সাহেব কবে নাগাদ যেতে পারেন, যেহেতু আপনি দলের একটা স্থানীয় পর্যায়ে আছেন? এটা হচ্ছে যে তারেক রহমান তো নিজে বলেছেন গত একটা অনুষ্ঠানে যে বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে আমাদের দলের নেতা কর্মীকে দে সি ইউ ভেরি ভেরি সুন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা একটা দলীয় ঘোষণা হবে। এই দলীয় ঘোষণাটা আমি মনে করি যে এটা আমাদের মহাসচিব দিলে এই জিনিসটা খুব ভালো হয়, এবং মহাসচিব আপনার শীঘ্রই আমার বিশ্বাস এই ঘোষণাটা দিবেন। কারণ আমরা চাই যে তারেক রহমান, এবং গতকালকে উনি এম এ খান সাহেবের একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে ইভেন আমাদের প্রবাসীদের বিষয়টাও বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন করা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, মানে ওই অনেক প্রবাসীদের পক্ষেই কিন্তু এই ওনার অনেক সাপোর্টিং। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে তারেক রহমান খুব দ্রুতই তিনি হয়তো দেশে যাবেন, যেহেতু তারিখটা যেটা নির্ধারণ করা হয়নি, সেহেতু আপনি চাচ্ছেন যে দলীয় ফোরামে দলীয় ঘোষণা হিসেবে বাংলাদেশের মানুষও খুশি হবে। জি, আমি আসবো আপনার কাছে আবারও অন্য আরেকটা প্রসঙ্গ নিয়ে। আমি একটু কর্নেল আব্দুল হক, আপনার আলোচনা শুনবার জন্য আসলে শুনতে ইচ্ছা করে আর কি। তো আমি একটু আপনার কাছে আসবো, তার আগে একটু আমি আপনাকে একটু হিন্স দিয়ে রেখে একটা আজানের বিরতিতে যাব। আপনি কি একটু আমাকে বলবেন যে এই যে আপনি তো হাসিনার প্রসঙ্গ এনেছেন, তারপর আমরা একটা বছর অতিবাহিত করলাম, এই 1 বছরে আসলে আমরা শেখ হাসিনার যে দুঃশাসন ছিল, যে অন্যায় ছিল, অবিচার ছিল, যে লুটপাট ছিল, ধ্বংসযজ্ঞ ছিল, মানুষকে অপমান অপদস্থ করা ছিল, মানুষকে ব্ল্যাকমেইল করা ছিল, সেই বিষয়গুলোকে আমরা আসলে এই 1 বছরে আমরা কি রোহিত করতে পেরেছি কিনা? যেহেতু শেখ হাসিনা তার সেই গ্যাং তো এখন আর নেই, বা তার সেই প্রত্যক্ষ অংশগ্রহণ নেই, তাহলে এই 1 বছর আসলে আমরা কেমন ছিলাম? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাই ডিয়ার ব্রাদার, ভেরি আই লাইক দিস কোশ্চেন। জি, ইউ সি 17 বছরে পুরো দেশকে তছনছ করে ফেলেছে হাসিনা, এবং শুরু করেছে কি দিয়ে? সেনাবাহিনীকে দিয়ে। মাইন্ড ইউ 57 অফিসার, 57 no 58 there was another retired colonel in the house of DG, enforcement। আমরা সবসময় বলে আসছি 57 বলি। আচ্ছা, এবং 3 জন আমাদের লেডি অফিসার, মহিলা অফিসার, আমাদের সম্মানিত ভাবি বলি তাদেরকে, লেডি।
এই যে নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় একটা নাই, এবং ক্ষমতা আসার পর মহাযুদ্ধেও নাই, বিশ্বযুদ্ধেও নাই, স্বাধীনতা যুদ্ধতে দূরের কথা। পাকিস্তানিরা কি মারছে এই 58 জন এবং টোটাল 74 জন কিল্ড ইন দ্য ডে লাইট, নট দ্যাট রাত্রেবেলা পালিয়ে পালিয়ে মারা, দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে মারাটা কিভাবে হচ্ছে? আপনি আমাকে গুলি করলেন, আমি মরে গেলাম, আমি বুঝতে পারলাম না, টের পেলাম না। কি করেছে? ব্যানার দিয়ে চোখের মধ্যে মারছে, নাকের মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে, কানের মধ্যে, শরীরের বিভিন্ন অংশে খুঁচিয়ে 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 এই জীবন্তটাকে আবার পুড়িয়ে দিয়েছে। যেটা এই আন্দোলনে হয়েছে, আপনি দেখছেন 7টা লাশ, পুলিশ তার মধ্যে একজন জীবিত ছিল। আমি আলোচনা যাব, যেহেতু আপনি যেহেতু একজন সেনা কর্মকর্তা, আপনি ভালো বলতে পারবেন এই বিষয়টি অবশ্যই দুঃখজনক একটি বিষয়। আমার মনে আছে সেই সময় আমি কাভার করেছিলাম, আমি তখন আমি আসবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন বিশেষ টক শো এনটিভি ইউরোপ আয়োজিত সময়ের সাথে অনুষ্ঠানে। আমার সাথে বেশ দুজন যে অতিথি আছেন, ওনারা দুজনেই জ্ঞানগর্ভ আলোচনা করছেন এবং আমরা বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে, যে হত্যাকাণ্ড বিচার এখন পর্যন্ত সমাপ্ত হয়নি, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা সরাসরি বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এনটিভি ইউরোপের বিশেষ টক শো সময়ের সাথে এই অনুষ্ঠানে। আমি আমার সাথে যে দুজন অতিথি আছেন, যারা এখন যোগ দিয়েছেন টেলিভিশন সেটের সামনে, তাদের সাথে পরিচয় করে দিই। যদিও ওনারা খুব পরিচিত ব্যক্তিত্ব। আমার বাম দিকে আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি, যিনি রাওয়া ক্লাবের বর্তমান সভাপতি, এবং আমার ডান দিকে আছেন জনাব মালেক, যিনি যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং একই সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমানের সমসাময়িক পরিস্থিতি এবং বাংলাদেশের আগামী যে নির্বাচনের ঘোষণা এবং কোন পথে এগোচ্ছে সে বিষয় নিয়ে আমরা কর্নেল হকের কাছে শুনছিলাম। যে আমি প্রশ্ন করেছিলাম, আপনি মাঝখানে ছিলেন, যে অর্থাৎ এই যে সময়টা 1 বছর, সেই শেখ হাসিনা শাসনের বাইরে এসে 1 বছরের ভিতরে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি? ভেরি পার্টিনেন্ট কোশ্চেন, অ্যাজ আই সেড। দেখেন, শুরুটা খুব ভালো হয়নি। আমরা বলি বিসমিল্লাহ গলত, তাই না? কেন ভালো হয়নি? আমি বলবো, এত অগোছালো একটা সরকার পৃথিবীর কোথাও হয় নাই, এত অগোছালো। ডক্টর ইউনূস যে উনি সরকার প্রধান হতে যাচ্ছেন, এটা তো আরো অনেক আগে থেকেই আমরা আজ করতে পেরেছিলাম, বহু আগে থেকে। কেন ডক্টর ইউনূসকে যেদিন হাসিনা বলছে চুবাই চুবাই মারতে, ওই দিনই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমাদের মনের ভিতর ঢোকায় দিয়েছেন যে এই ডক্টর ইউনূস ইজ গোয়িং টু বি দ্য নেক্সট ম্যান অফ দ্য কান্ট্রি। তার কি কোনো হোমওয়ার্ক ছিল না? উনি ক্ষমতায় বসার আগেই একটা হোমওয়ার্ক করতে হয়। আপনি যেমন এই অনুষ্ঠানে আসার আগে হোমওয়ার্ক করেছেন, আমি করেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই করেছেন। এই হোমওয়ার্কটা তার মোটেও ছিল বলে আমি মনে করি না। কি করলেন? বসেই 53টা মন্ত্রণালয় কিন্তু আমাদের বাংলাদেশে, উনি কি করলেন? তার চেনা জানা কিছু লোককে, এনজিও, যাদের এনজিওরই একটা অভিজ্ঞতা, কোনো প্রশাসনিক জ্ঞান নাই, রাষ্ট্র পরিচালনার কোনো জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, আবার ওই ধরনের আপনার স্পিরিটও নাই, এনার্জেটিক, স্পিরিটেড, এই ধরনের লোক ছাড়া তো কাজ হয় না। উনি কি করলেন? গুটি কয়েক ওই ধরনের লোক নির্ধারণ করলেন, যাদের ওটা নাই গুণাবলীগুলো। এতে কি হলো? আপনি শুরুতেই গলত, আপনি পুরো প্রশাসন ব্যবস্থা চালানো ক্ষমতাটা চলে গেল আমলাদের হাতে। আমলারা কারা? এই আমলাগুলো কিন্তু ওই হাসিনার নিয়োজিত আমলারাই ছিল শুরুতে, তাই নয় কি? এবং এদের ভিতরে অনেকে আছেন যারা 111-এর কুশীলব ছিলেন, সব কুশীলব ছিলেন, এবং যারা পুরনো, তাদের 2-3টা প্রমোশন দেওয়ার পরে ওনাদের আর চাকরি থাকে না, তারা চলে গেছে বাড়িতে। এই অবস্থায় আমলাতন্ত্র দেশে জারি হলো। মাইন্ড ইউ, মাই ব্রাদার রিয়াদ, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমলারা কোনো দেশের ভালো কাজ করেছে। তারা আরামপ্রিয় লোক, তারা এসি রুমে বসবে, স্যুট টাই পরে আরাম আয়েশ করবে, পিএইচডি করতে যাবে, বিদেশে কবে কবে যাবে, ওই হিসাব কিতাব করতে থাকে তারা। জনগণ কি হইলো, দেশ কি হইলো, তাতে যায় আসে না, দোষটা পড়বে রাজনীতিবিদদের ঘাটে। এটাই হয়েছে যুগ যুগ ধরে, এবং সেটাই হলো দেশে। ফলে শুরুতেই পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়ে সামরিক বাহিনীকে পূর্ণ শক্তিতে নামানো উচিত ছিল ডক্টর ইউনূসের। সব পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়ে, যে তোমরা এখন বন্দী অবস্থায় থাকো, তোমরা যেহেতু হত্যাকাণ্ডে জড়িত, দিনে দুপুরে চাক্ষুষ আমরা দেখেছি, হাজার হাজার মানুষকে হত্যা করেছো, তোমরা নিষ্ক্রিয় হয়ে যাও, তোমরা জেলের ভিতরে থাকো, এখান থেকে বেছে বেছে আমরা ভালোগুলো বের করবো, বাই দিস টাইম আর্মি উইল কন্ট্রোল দ্য কান্ট্রি। সেটা কিন্তু উনি করেন নাই। আর্মি যদি ক্ষমতা নিত, তাহলে কিন্তু না করা
কোনো স্কোপ ছিল না। সেটা তো অন্য পদ্ধতি। এই পদ্ধতিতে আর্মিকে সবচেয়ে বিশ্বস্ত এলিমেন্ট হিসেবে ডক্টর ইউনূস নিতে পারেন নাই। এটা তার আরেকটা দ্বিতীয় ব্যর্থতা। তৃতীয় ব্যর্থতা হলো পুলিশকে এই 1 বছর না 6 মাসে নতুনভাবে অর্গানাইজ করা যেত। এই ক্যাপাসিটি কিন্তু আর্মির ছিল। আর্মিকে দায়িত্ব দিত আমাদের 20টার উপরে ফরমেশন, 20টার উপরে ফরমেশনে প্রত্যেক 3 মাস করে ট্রেনিং দেওয়ানোর জন্য এক একটা ফরমেশনকে যদি 500 করে ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করতো, বাস আমি বলবো 500 না, 5000 এবং এরও বেশি 10,000 পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা একটা ফরমেশনের আছে, তাহলে আপনি 20টা ইন্টু 10,000 কত আপনি হিসাব করে দেখেন, 2 লক্ষ আপনার কিন্তু পুলিশ ট্রেন করে নতুনভাবে নিয়োগ দিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম 6 মাসেই ঠিক হয়ে যেত পুলিশ এবং সেনাবাহিনীর যৌথভাবে। এই জায়গাটায় উনি এইটা বিশাল একটা গ্যাপ রেখেছেন। উনি নির্লিপ্তভাবে তার ওই এনজিও কতজন তাদেরকে কোর কমিটি তাদের পরামর্শ অনুযায়ী চলছেন এবং ফলে যাহা হওয়ার তাই হইয়াছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে রক্ষা করতে পারেননি। দ্বিতীয়ত, হ্যাঁ, তাকে একেবারেই যদি আমরা নেগেটিভ বলি তাও ঠিক হবে না, কেননা উনি একটা ভঙ্গুর অর্থনীতি, যে অর্থনীতিতে কোনো ফান্ড ছিল না, আমাদের রিজার্ভের টাকা ছিল না, সেখানে কিন্তু উনি বসার পরে এখন আল্লাহর রহমতে $46 বিলিয়ন হয়ে গেছে। এটা কিন্তু তার ক্যারিশমা, এবং উনি বেশ কিছু ভালো ভালো কাজ করেছেন। এই কাজগুলো সোনায় সোহাগা হতো যদি উনি প্রশাসনটা ঠিক মতো করতে পারতেন। এটা বললো ওভারঅল। যে আমি যেহেতু প্রশাসনের কথা যেহেতু আপনি বললেন, আইন শৃঙ্খলা রক্ষার কথা বললেন, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের একটা ভূমিকা আছে। সেই জন্য আমি একটু মালেক ভাইয়ের কাছে যেতে চাই। জনাব মালেক, যেহেতু আপনারা রাজনীতি যখন পট পরিবর্তন হয় তখন সেখানে অনেক ধরনের সুযোগ সুবিধার বিষয়গুলো সামনে চলে আসে, বিভিন্ন কেন্দ্র দখল, বাস স্ট্যান্ড দখল, পুকুর ইজারা, হাট মাঠ ঘাট যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি, সেখানে অনেকগুলো কিন্তু অভিযোগ এসেছে যে দলের ব্যানারে এসে, এবং অনেকগুলো ভাইরালও হয়েছে যেটা আপনি নিজেও জানেন। এই যে অভিযোগগুলো, সেই অভিযোগের ব্যাপারে কিন্তু জনাব তারেক রহমানও কিন্তু অনেকবার কথা বলেছে, আপনারা কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারও করা হয়েছে, কিন্তু তারপর কিন্তু সেই লাগামটা রাজনৈতিক নেতারা টেনে ধরতে পারছেন না বলে কিন্তু অনেকে মনে করছেন, যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কিন্তু এটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে এটা কি আসলে রাজনীতিবিদদের ব্যর্থতা নাকি আমাদের সামগ্রিক যে সিস্টেমের ব্যর্থতা? প্রথম হচ্ছে যে আপনার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল একটা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ কলাপস করলে লক্ষ লক্ষ লোক মারা যাবে। এই প্রেডিকশনটা কিন্তু তারা করেছিল, 10 থেকে 15 লক্ষ লোক মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া খুব মানে এই বিষয়টাকে কারিশমেটিক ভাবে ডিল করেছে। রাইট, একটা লোকও কিন্তু মারা যায়নি, অন্তত বিএনপির দ্বারা মারা যায়নি। আচ্ছা, এখন আপনি আসেন, আমি আমার দলের কথা বলতেছি। এখন গত 15-16 বছরে ময়নফখর থেকে শুরু করে টোটাল রাষ্ট্র একটা জেলে পরিণত ছিল। শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো সেই সিচুয়েশন ছিল না। ছেলেরা তার মার গয়না বিক্রি করেছে চুরি করে, কোর্টের বারান্দা থেকে বাসায় আসতে হইলে পরের দিন আবার তাকে বারান্দায় হাজিরা দিতে হয়েছে। কত লক্ষ কোটি টাকা বিএনপি সেখানে ব্যয় হয়েছে। রিক্সা চালিয়েছে ছাত্র দল নেতারা, যুব দলের নেতারা, এবং গ্রামে গঞ্জে মানুষের চাকরি করেছে। সেই তুলনায় যদি আপনি বিচার করেন, তাহলে আপনি আমাকে বলেন যে চাঁদাবাজির কথা বিএনপি বলেছেন এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারেক রহমান তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে এবং বলেছে যে আপনারা মামলা করুন তাদের বিরুদ্ধে, যদি কেউ আমার দলেরও হইলে মামলা করুন, আপনারা তাদেরকে জেলে দেন। কিন্তু আবার এটাও তো আবার এসেছে যে মামলা করে পুলিশ যখন অ্যারেস্ট করেছে তখন থানা ঘেরাও করে তাদেরকে মারধর করে আবার ছিনিয়ে আনা হয়েছে। বিষয়টা হচ্ছে যে এখন আপনার যারা রাজনীতি অনেক সময় অনেকেই বলেছে
যে বিএনপি তো অ্যাটলিস্ট একটা কন্ট্রোলের ভিতরে নিয়ে আসছে। এখন যদি আপনি দেখেন যে গত কিছু অনেক মাস ধরে একটা ঠু শব্দ নেই, কিন্তু আবার অন্যদিকে দেখা গেছে, যেমন উদাহরণস্বরূপ যদি এনসিপির কথা বলি, তারা ডোনেশন নিচ্ছেন এবং তাদের আপনার টেলিভিশনের নিউজে আমরা দেখেছি যে নতুন করে বিল্ডিং বিল্ড করা হচ্ছে, মানে খড়গড় থেকে এটা আপনার অট্টালিকা হচ্ছে। আবার কোনো কোনো রাজনৈতিক দল বা আপনার জামাতে ইসলামের কথা বলি যদি, বা আরো অন্যান্য ইসলামিক সংগঠনগুলি, তারা আবার হাদিয়াও নিচ্ছেন। এবং মূল বিষয়টা হচ্ছে যে এই আমাদের একজন কলার আছে, একজন দর্শক ফোন করেছেন। জি সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাম বলে যদি প্রশ্ন করতেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে সালাম। সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? নাম বলে কাইন্ডলি প্রশ্ন করবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে পাচ্ছেন শুনতে? সুপ্রিয় দর্শক, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা আপনার সাথে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি কলার ফোনে লাইনে আছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? এখন পাচ্ছেন? জি আসলে শুনতে পাচ্ছি না আপনার কথা। প্রয়োজনে আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। জি আপনি। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই আপনার, এই যেখানে আমরা বসে আছি এটা হচ্ছে প্রবাস দেশের বাইরে। গত 16 বছরে প্রবাসীদের আমি ম্যাক্সিমাম গড়বাড়ি আওয়ামী লীগরা দখল করে ফেক দলিল দিয়ে কোর্টকে বায়াস্ট করে এখন পর্যন্ত তারা বহাল তবিয়তে রয়েছে। তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এই জায়গা জমিগুলি দখল করে আছে। এখন বিষয়টা হলো যে এই প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলেন, প্রবাসীদেরকে তার ভোটাধিকারও দেন না। জি আমি আসছি, কলার আবারও ফোন করেছেন। সুপ্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাকে? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 এখন শুনতে পাচ্ছি। জি কাইন্ডলি নাম বলে একটু প্রশ্ন করবেন। আচ্ছা, আমার নাম মুজিবুর রহমান। আপনাদেরকে যেহেতু আপনারা আজকে দিচ্ছেন, আপনাদেরকে সবাইকে সালাম, শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আপনার যে টপিক ওইটা আপনি দিচ্ছেন কারেন্ট বাংলাদেশ। জি আমরা চাই বাংলাদেশ একটা শান্তির, সাম্যের, ভাতৃত্বের এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। একটা সুষ্ঠু নির্বাচন চাই। তাই আমি জানি আমাদের দক্ষিণ বেতগঞ্জ থেকে এই মালিক ভাই ক্যান্ডিডেট হবেন। তো উনার মধ্যে আমরা প্রবাসী যারা আছেন, অন্ততপক্ষে সিলেটে যেন উনার নিকটও আমি বলতেছি, অন্ততপক্ষে সিলেট থেকে যেন আমাদের প্রবাসী 7 থেকে 10 জনকে দেওয়া হয় বিভিন্ন ওই কনস্টিটিউয়েন্সিতে। জি এটা আপনি দাবি জানিয়েছেন। জি আপনার কোনো প্রশ্ন আছে, স্পেসিফিক কোনো প্রশ্ন আছে? মালিক ভাইয়ের মতামত এইটাতে কি, এটা আমি জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ আপনাকে। সিলেটের অনেক প্রত্যাশা। আমি এটাই বলছিলাম যে এই যে প্রবাসীদের, বিশ্বাস করেন মানুষের প্রত্যেকটা প্রবাসীদের শেষ একটা উইল থাকে যে তার ডেড বডি অন্তত জন্য বাংলাদেশে। জি এবং প্রবাসীরা দেখবেন প্রত্যেকটা প্রবাসীদের সেই মরার পরে তার কফিনটা কিন্তু বাংলাদেশে যায়, এবং সেই যাওয়ার স্থানটা কিন্তু প্রবাসীদের এই গত 15 বছরে তাদের ম্যাক্সিমাম প্রবাসীদের ঘরবাড়ি দখল করে আওয়ামী লীগরা এখন পর্যন্ত তারা এই বাড়িগুলির উপরে তাদের অবস্থান রয়েছে। এইটার উপরে আমি মনে করি যে এই বর্তমান সরকার বা আপনাদের মিডিয়া এই যে প্রবাসীদের জন্য একটা স্পেশাল অনুষ্ঠান করেন এবং ডকুমেন্টারি যদি করেন, অন্তত বাংলাদেশে এমন একটা আইন, যে আইনের পক্ষে আমি মোটেও শ্রদ্ধাশীল না প্রবাসীদের বেলা বিশেষ করে। বাংলাদেশের প্রচলিত আইন আমরা এত বছর ধরে আমরা যুদ্ধ করতেছি,
আমরা গত 15 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মানুষের ভোটাধিকার, আইনের শাসন, এগুলির জন্য তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমরাও আন্দোলন করছি। কিন্তু বাংলাদেশে হয় কি, আপনি গেলেন কোর্টে, একটা প্রবাসী গেলেন, আপনি 3 মাসের ছুটিতে আপনি গেলেন, এবং 3 মাসের ছুটিতে আপনি কোর্টের কাছে বললেন যে আমার বাড়িটা, বলে কোর্টের আশ্রয় নেন, নিলাম কোর্টের আশ্রয় নিল, একটা মানুষের উকিল ধরলো, মুক্তার ধরলো, সব উনি সময় দিলেন শুনানি 6 মাস পরে, 6 মাস পরে। এইভাবে আমরা প্রবাসীরা ভিকটিম হচ্ছে, প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হচ্ছে না। এইবার আমি নির্বাচনী কমিশনকে বলে আসছি, এইবার প্রেস কনফারেন্সও করেছি, আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি মহাসচিব সহ ওনারা আমাদেরকে নিয়ে মিটিং করেছেন যে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়টা নিশ্চিত করার জন্য। তো এখন আপনার মাধ্যমে বলতে চাই যে ফর গডস সেক প্রবাসীদেরকে হেল্প করেন আপনারা, কারণ এই যে প্রবাসীদের যে, এই যে আমার ভাই বললেন যে হ্যাঁ আপনার বিএনপিতেও, যেহেতু তারেক রহমান গতকালকেও উনি আমাদের এম এ খান সাহেবের এই আপনার শোকসভাতে উনি বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন হবে এবং এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। প্রবাসীদের আমি প্রথমেই চাই যে ন্যায় বিচার, যে তাদের সম্পদগুলি ফিরিয়ে দেন, প্রবাসীদের জন্য একটা স্পেশাল অ্যাক্ট করা হোক, একটা আইন করা হোক, যেটা আপনার উইদিন 3 মাসের ভিতরে যেন এটা আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য আপনি আলাদা কোর্ট বসান, আলাদা ট্রায়াল দিলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি ফলস কেস দিয়ে আপনি ট্রায়াল দিয়ে দ্রুত বিচারে নিলেন, তাহলে প্রবাসীদের বিষয়টা দ্রুত আনার জন্য আমি আপনার মাধ্যমে আমি সরকারকে বলবো এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো যে প্রবাসীদের জায়গা জমি, কারণ এই লন্ডনে অনেক আওয়ামী লীগের নেতারা আছে, তারা বাংলাদেশে দখল করে, এখনো তাদের সেই লোকজনগুলি কিন্তু কাগজে কলমে তারাই, হ্যাঁ, এখন ফেক দলিল আপনার জোর করে, এখন পর্যন্ত এইটা, এই আইনটা আপনি এই কালো আইন, এগুলি প্রবাসীদের জন্য একটা শিথিল করে দিতে হবে এবং প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। এবং আমি এই সম্মানিত এই কলারের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে প্রবাসীদের প্রতিনিধিত্ব দিতে হবে, অন্তত 10 জন পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে। পৃথিবীর সবচেয়ে বৃহত্তর আন্দোলন হয়েছে লন্ডনে এবং আপনার আমেরিকায়, কানাডায় 11-এর পর থেকে, হ্যাঁ অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যের লক্ষ, আপনি নিজেও দেখেছেন, লক্ষ বাংলাদেশি হাই পার্ক কর্নার থেকে মার্চ করে 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশের সেই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে রেখেছিল, 4-5 ঘন্টা ঘেরাও ছিল। এবং প্রবাসীদের ভূমিকা সেভাবে কিন্তু অ্যাড্রেস করা হয় না। এবং আপনার সাথে আরেকজন কলার রয়েছেন, সুপ্রিয় দর্শক কি আছেন লাইনে, নাম বলে যদি কাইন্ডলি প্রশ্ন করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। আমি শ্রদ্ধেয় কর্নেল হক সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি অবশ্যই। কর্নেল হক সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখেছি আপনার অনেক টক শো, আমি দেখেছি, আমার অত্যন্ত শ্রদ্ধা করি আপনাকে। আপনাকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি 70-75, জি আমরা 96-2001 দেখেছি, জি আমরা বিগত 16 বছর দেখেছি। এই জাতিকে আওয়ামী লীগ কি দিয়েছে? কনস্টিটিউশনাল ক্রাইসিস দিয়েছে। জি এই জাতিকে কি দিয়েছে? ব্যাংক লুটিং করেছে, ভোট লুটিং করেছে, রিজার্ভ লুটিং করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, গণহত্যা করেছে, জেনোসাইড করেছে, গ্যাং রেপিং করেছে। এখন আমরা চিন্তা করেছি এইটা, আমরা যদি এটা সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, প্রগতিশীল এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, স্টেবল, ডাইনামিক, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং একটা স্বাবলম্বী অর্থনীতি চাই, তাহলে এই ঢাকা এই সন্ত্রাসী দল আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলার বাড়িতে ব্যান করতে হবে। এবং তার দূষণ আছে আরেকটা দল, জাতীয় পার্টি। এই দুইটা নির্দিষ্ট পার্টিকে চিরতরে ব্যান করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? জি ধন্যবাদ মাননীয় কলার, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা প্রশ্নটা পেয়েছি, সংক্ষেপে উত্তর দিচ্ছি। আপনার প্রশ্নটা খুব সুন্দর। দেখুন, আমি এই কথা সব সময় জোর দিয়ে বলে থাকি যে আওয়ামী লীগকে ইন্ডিয়া তৈরি করেছে বাংলাদেশকে তাদের করতলগত করার জন্য, চিরস্থায়ীভাবে আওয়ামী লীগকে ব্যবহার করবে যাতে এই দেশটা ইন্ডিয়ার হয়ে কাজ করে, এবং সেটাই হয়েছে। দেখুন, স্বাধীনতার পরপর শেখ মুজিব তার যে নির্মম নির্যাতনের একটা শাসন চালু করে, সেই শাসন চালু করার পরে তার প্রস্থানটা কিভাবে হয়েছে, এই দেশে কিন্তু একটা বিসমিল্লাহ বলার লোক ছিল না,
এটা আপনি দেখেছেন, আমি দেখেছি, সারা বিশ্ব দেখেছে। এই জন্য শেখ হাসিনা পরবর্তীতে যখন এই দেশে এসে এই কাজ শুরু করলো, বিশেষ করে আপনার 96 সালের নির্বাচনে এসে উনি কিন্তু ক্ষমা চেয়েছেন যে তারা পূর্বের যত ভুল করেছেন সেই ভুলগুলো যাতে ক্ষমা করে দেওয়া হয়। সেটা কিন্তু পরবর্তীতে সে ভুলে গিয়েছে এবং দেশকে যে নির্মম শাসন উপহার দিয়েছে সেটা আমরা জানি। আমি চাই না ইন্ডিয়ার প্রতিষ্ঠিত একটি দেশ বাংলাদেশে থাকুক, এটা আমার ব্যক্তিগত মতামত। এই জাতি ঠিক করবে যে এই দুঃসহ যন্ত্রণা দেওয়ার মতো একটা দল, যে দল দেশকে ভালোবাসে না, দেশের জনগণকে ভালোবাসে না, দেশের কোনো কিছুকেই ভালোবাসে না, প্রতিটি জিনিস ইন্ডিয়ার হাতে তুলে দিতে চায়, আইন শৃঙ্খলা থেকে শুরু করে পুলিশের লোকেরা এসে এদেশের লক্ষ লক্ষ লোক, ইন্ডিয়ার লোক এসে এই দেশের শাসন কার্যে অংশগ্রহণ করেছে, সেটা আপনারা সবাই দেখেছি। সুতরাং এই দলটা যাতে কোনো ক্রমেই আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমি লন্ডনে এসে দেখি তারাও এখন এখানে সক্রিয় হয়ে গেছে। বাংলাদেশও একই পর্যায়ে চলছে। বাংলাদেশে প্রথম একটা মাস তারা চুপচাপ ছিল, কিন্তু ডক্টর ইউনূসের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কি করলো, আবার মাথাচাড়া দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সক্রিয় হয়েছে। সুতরাং এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে সকল দল মিলে। এই ক্ষেত্রে আমি মনে করি সকল দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন আছে। একা ডক্টর ইউনূস কিছুই করতে পারবেন না, সকল দলের ঐক্যমত ভাবে এই দলটাকে প্রয়োজন আছে। আমি এই কথা সূত্র ধরে আমি যদি আপনার কাছে আসি, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেখানে বেশ কিছু বিষয় ঐক্যমতের কথা আলোচনা হচ্ছে, তো সেখানে যেটা কর্নেল হক সাহেব বললেন যে, এবং মানুষেরও দাবি যে যেই দলটি রাষ্ট্রে থেকে, ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের স্বার্থ ভুলুণ্ঠিত করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে, দেশের স্বার্থ ভুলুণ্ঠিত করে দিয়েছে, শেখ হাসিনা নিজে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন সেটা তারা মনে রাখবে। তো সেই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে, একেবারে নিশ্চিহ্ন করার ব্যাপারে আপনাদের আসলে বিএনপির ভূমিকাটা কি, এটা নিয়ে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। আপনি কি মনে করেন যে আপনারা ক্ষমতায় যদি আসেন তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগকে কি আপনারা রাজনীতি করতে দিবেন কি না? প্রথমত যে আমি যারা এই দেশের সর্বনাশকারী, যারা তার মাকে বিক্রি করে দিয়েছে, এই কুলাঙ্গারদেরকে বাংলাদেশের জমিনে পার্মানেন্টলি, কারণ অ্যাকর্ডিং টু ইসলামও যদি আপনি বলেন যে যারা জিনা করে এদেরকে কাঙ্কর মারে তাদেরকে শেষ করে দিতে হবে। ভারতের সাথে তাদের অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক, একবারে পার্মানেন্টলি আওয়ামী লীগ নামক, কারণ শেখ মুজিবও একটা দালাল ছিল, ইন্ডিয়ার এজেন্ট ছিল, আগরতলা ষড়যন্ত্র প্রাউডলি তারা বলে। এই কুলাঙ্গার হাসিনা আমাদের জাতিকে সর্বনাশ করে দিয়েছে। এই কুলাঙ্গার হাসিনা, রেহানা, তার মেয়ে পুতুল থেকে শুরু করে আপনার এই যে জয়, এবং শেষ মুহূর্তে ব্রিটিশ এমপি আরেকটা টিউলিপ, দেখেন আমাদের দেশকে লুট করে তারা কিভাবে বিলিয়ন ডলার নিয়ে আসছে। এবং এই যে বাংলাদেশের 380টা বাড়ি, এই যে ল্যান্ড মিনিস্টার, এইসব কুলাঙ্গারদেরকে পার্মানেন্টলি বাংলার জমিনে এদেরকে এই যত ধরনের কঠিন বিচার করা উচিত। এদের অস্তিত্বই রাখা উচিত না, দেশের আইন দিয়ে এদেরকে পার্মানেন্টলি এদেরকে সিল মেরে দিতে হবে। আওয়ামী লীগ নামে যাতে 7 গজ মাটির তোলে অন্ততকে আগামী 300 বছর যেন এটা থাকে, এটা আমি আপনার উত্তর আমি পেয়েছি। যে জনাব কর্নেল হক, আমি একটু বলতে চাই যে নিশ্চয়ই আপনিও একমত হবেন, কিন্তু আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমি একটু বলতে চাই যে আপনার যে মেসেজটা, অর্থাৎ যে নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে, এখানে আসলে যেহেতু পট অনেক পরিবর্তন হয়েছে, নতুন একটি স্টুডেন্ট অ্যালায়েন্স গঠিত হয়েছে, এনসিপি তারা একটা দলও গঠন করেছে, আপনার কাছে কি মনে হয় একজন চিন্তাবিদ হিসেবে বা বিশ্লেষক হিসেবে যে এনসিপি যে মূলধারার রাজনীতি, যারা দীর্ঘ বছর ধরে রাজনীতি করেছেন, তাদের সাথে আসলে কতটা কম্পিট করতে পারবে বা মানুষের মনে কি তাদের আদৌ জায়গা হবে কিনা? দেখুন, একটা নতুন, এরা তো স্টুডেন্ট, জি, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে যে কোনো কাজে। আপনি অ্যাঙ্করিং করছেন, আপনি কি হঠাৎ করে অ্যাঙ্করিং করা শুরু করেছেন? আপনাকে অনেক ট্রায়াল দিতে হয়েছে। এই ছেলেরা অবশ্যই স্পিরিটেড ছেলে, কিন্তু এদের ওস্তাদের আন্ডারে যেতে হবে, ওস্তাদ ছাড়া কাজ হবে না। আপনি যদি একটা সাধারণ কাজও শিখেন, ইভেন
আপনি যদি একটা রড মিস্ত্রি কিংবা আপনি মেশনের কাজও শিখেন, দেখেন ওস্তাদ বলে ডাক দেয়, ওস্তাদ এটা কি? ঠিক তাদের ওস্তাদের আন্ডারে যেতে হবে। এটা হলো এক, শেষ করতে হবে। হ্যাঁ, আমি শেষ করে এবং সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আমি বিএনপির ব্যাপার, আমিও জানেন আমি বিএনপির স্টেকহোল্ডার। বিএনপির একটা বিশাল গুপ্তধন আছে, গুপ্তধন। আমার বাবা আমার দাদা যদি একটা গুপ্তধন রেখে যায়, সেটার প্রতি আমার আকর্ষণ থাকবে না? সেই গুপ্তধনটা বিএনপিকে ব্যবহার করতে হবে। সেই গুপ্তধনটা কি জানেন? আমার শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, তার যে আদর্শ, তার যে সততা, তার যে দেশপ্রেম, তার যে 19 দফা কর্মসূচিগুলো ছিল, আপনি এক একটা পড়ে দেখেন, সোনার খনি, এক একটা সোনার খনি। এক নম্বরে কি ছিল? সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তার মানে ইন্ডিয়ার আগ্রাসন থেকে চিরতরুণী দেশকে মুক্ত রাখতে চেয়েছিলেন। আর দ্বিতীয় যেটা ছিল, সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি বাকিগুলো বললাম সময়ের অভাবে। এইগুলো যদি নেওয়া যায় তাহলে অবশ্যই বিএনপি উইল রুল দ্য কান্ট্রি, এবং এমন একটা শাসন ব্যবস্থা বিএনপি উপহার দিতে পারবে। তবে সেই শাসন ব্যবস্থা উপহার দিতে গেলে ভালো লোক লাগবে, যে সমস্ত চোর বাটপারকে বৈশাখ ভালো লোকই খুঁজে বের করতে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ মালেক। একদম শেষ প্রান্তে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি এই কথা বলতে চাই যে এই যে আপনার ফেব্রুয়ারির যে নির্বাচনটা, এই নির্বাচনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং প্রবাসীদেরকে বলবো, দেশের সর্বস্তরের জনগণকে বলবো যে মেক শিওর এই নির্বাচনটা যাতে অন টাইম হয়। কারণ এই নির্বাচন না হলে, যেটা এই যে ফেসিস্ট হাসিনা চেয়েছিল যে মানুষে যাতে ভোট না দিতে পারে, ভারতের যাতে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সিস্টেম বিল না হয়, এবং আওয়ামী লীগও সেটা চাইছে। ইলিগাল মানি $162 বিলিয়ন দেশের বাইরে আওয়ামী লীগ পাচার করেছে। এখন দেশে যদি আইনের শাসন না হয়, ডেমোক্রেটিক সরকার যদি না হয়, তাইলে ভবিষ্যতে তারা সুযোগ নিবে, এবং এটা ইন্ডিয়া সাকসেসফুল হবে। এবং যারাই নির্বাচনের বিরোধিতা করবে, তারা আমি মনে করি ইন্ডিয়ার দালাল হিসাবে আখ্যায়িত হবে। আমাদের সময় খুবই শেষ, খুবই প্রাণবন্ত আলোচনা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আলোচনা, সময়ের সাথে এই আলোচনা চলবে। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব। আপনাদের সাথে ছিলাম আমি রিয়াদ হাসান। আপনাদের ভালোবাসা নিয়ে এনটিভি সামনে এগিয়ে যাবে। সাথে থাকুন এনটিভি ইউরোপের স্কাই 780 সাথে।